এনসিপি শেষ, এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি। এনসিপির জানাজা পড়তে চায়, অর্থাৎ এনসিপিকে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায়। এনসিপি কার্যত এখন মৃত। যতক্ষণ ক্ষমতায় বসা আছে, গাড়িতে ফ্ল্যাগ আছে, পুলিশ, র্যাব, আর্মি, বিজিবি আছে, ততক্ষণ মৃতপ্রায় রোগীকে যখন কোরামিন ইনজেকশন দেয়, স্যালাইন দেয়, তখন বলে ফ্লাকচুয়েটিং অবস্থা আছে, উঠতেছে নামতেছে, এই অবস্থায় আছে। যে মুহূর্তে স্যালাইন খুলে দেবে, লাইফ সাপোর্টের মাস্ক খুলে দেবে, সেই মুহূর্তে শেষ। এনসিপি এখন ক্ষমতায় ভর করে, এবং এনসিপির সঙ্গে যারা জঙ্গি আন্দোলনে ছিলেন তাদের বোধহয় এখন লাস্ট স্যালাইন অথবা কোরামিন ইনজেকশন দিয়ে যেমন শেষ রক্ষার চেষ্টা করা হয়, সেই লাইফ সাপোর্টে বোধহয় আছে। সাপোর্ট যে কোনো সময় খুলে যাবে। আর তাদের উপর ভর করে যারা দেশ দখল করে ফেলছিলেন, রাস্তাঘাট, হাট বাজার, তাদেরও ভয়ঙ্কর পরিণতি অতি সম্প্রতি ডাকসু এবং জাকসুতে দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরো ভয়ঙ্কর পরিণতি দেখতে পারবেন, অপেক্ষা করুন। অনেকেরই জানাজার জন্য, রাজনৈতিক জানাজার জন্য আমাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না বোধহয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নিয়োগকর্তারা, অর্থাৎ তার মালিক যারা, সেই মালিকরা একটা দল খুলেছিল, দলটার নাম এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। এই যে জাতীয় নাগরিক পার্টি, ইউনূস সাহেবের দলটা, এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং দুইজন নেত্রী এই দল ত্যাগ করেছেন। দুইজন সামরিক কর্মকর্তারাও দল ত্যাগ করেছেন। তাদেরকে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটা পোর্টাল জিজ্ঞেস করেছে, আপনারা এনসিপিকে নিয়ে অনেক আশার কথা শুনিয়েছিলেন, নতুন বন্দোবস্ত, নতুন ব্যবস্থা করবেন, তো এখন এনসিপি ছেড়ে চলে যাচ্ছেন কেন? তারা প্রথমে জবাবটা দিয়ে বলছে, এনসিপি শেষ, এর জানাজাটা পড়ার অপেক্ষায় আছি। এনসিপির জানাজা পড়তে চায়, অর্থাৎ এনসিপিকে কবরে ঢুকিয়ে শেষ করে দিতে চায়। কি কারণে? তার ব্যাখ্যায় বলছেন যে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা প্রচলিত ধারা রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন একটি সমাজ ব্যবস্থা কায়েম করা হবে, যেখানে শোষণ, বঞ্চনা, বৈষম্য থাকবে না, পরদেশের তল্পি বাহকি রাজনীতি থাকবে না। এটা হবে সম্পূর্ণরূপে নতুন একটা বাংলাদেশ। সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে তারা একটা হ্যাভেনে পৌঁছে যাওয়ার মতো চিন্তা ভাবনা করছিলেন। সেই স্বপ্নে তারা মুগ্ধ হয়েছিলেন। পরবর্তীতে তারা দেখলেন যে এই স্বপ্ন টপ্ন কিছু না, মূল স্বপ্ন হচ্ছে একজন ব্যক্তি বড় একটি দেশের সাহায্যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবেন। সেই জন্য বিশাল ফান্ডের টাকা পেয়েছেন, দীর্ঘদিন যাবৎ ওই টাকা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন, তার ভিতরে ছাত্রদেরকে, একটা ফ্রন্টকে ব্যবহার করতে পেরেছেন এক এক সময় এক একটা ইস্যু ধরে। আর শেখ হাসিনা সরকারও এই ইস্যুগুলোকে ডিজলভ করার জন্য কার্যকর পদক্ষেপ নেয়নি। ফলে সেই আন্দোলনকে বেগবান করে শেষ পর্যন্ত তার পতনের আন্দোলনে রূপান্তর করা হয়েছে। মূলত টার্গেটটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরানো, এবং সেখানে ওই বড় রাষ্ট্রের একজন প্রতিনিধি তাকে বসানো, এবং বাংলাদেশে 71 সনের পাকিস্তান পন্থী যে চিন্তা চেতনা, সেই রাজনীতিতে যারা হেরে গেছিলেন, সেই মানুষগুলোর হেরে যাওয়ার পরাজয়ের প্রতিশোধ নেওয়া, সেটা করার জন্যই এক একটা সময় এক একটা এজেন্ডা নিয়ে কাজ করা হয়েছে। পূর্বের অনেক এজেন্ডা ফেল করছে। সর্বশেষ এজেন্ডা ছিল কোটা বিরোধী আন্দোলন। সেটাও যখন সুপ্রিম কোর্ট বলে দিল যে ঠিক আছে, তাদের দাবি মেনে নেওয়া হলো, তখন আর পথ ছিল না। তখন তারা 9 দফা, 10 দফা, বিভিন্ন দফা টফা দিয়ে একটা পর্যায়ে এসে শেখ হাসিনার পতন 1 দফা। অর্থাৎ শেখ হাসিনা যদি পূর্বেও মেনে নিতেন, তাতেও তারা থামতো না, অন্য কোনো ইস্যু নিয়ে তারা শুরু করত। এভাবে শেখ হাসিনার পতন ঘটানোটা ছিল আন্দোলনের দীর্ঘদিনের পরিকল্পিত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এই কোটার নামক একটা ইস্যুকে সামনে নিয়ে আসা হয়েছে।
যারা এই এনসিপিতে চলে গেছেন তাদের 4 জনের ইন্টারভিউ নিয়েছে ওই নিউজ পোর্টাল। একজনে বলেছেন কথা ছিল দুর্নীতি হবেই না, কিন্তু এখন যারা শীর্ষ নেতা ছিল তারা আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেছে। তারা তাদের নিজের পিএস, তাদের বাবারা, এবং সেটা প্রকাশ্য রূপ ধারণ করেছে। দ্বিতীয় বলছেন যে আমরা কেউ ক্ষমতার দিকে যাব না, তারা সবাই ক্ষমতায় গেছে, উপদেষ্টা হয়েছে, আর যারা উপদেষ্টা হয়নি তারা শ্যাডো উপদেষ্টা, তারা যা চাচ্ছেন সেটাই সব হচ্ছে। তৃতীয় বলছেন যে ছাত্রদের কল্যাণই হবে তাদের মূল রাজনীতির লক্ষ্য। এখন দেখা গেল ছাত্রদের কল্যাণ না, নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনৈতিক দল করে কিভাবে নিজেরা ক্ষমতা ধরে রাখবেন সেটাই হচ্ছে তার মূল লক্ষ্য। চতুর্থ বলছেন যে আমরা কোনো সাম্প্রদায়িকতা প্রশ্রয় দেব না, আমরা বাংলাদেশের স্বপ্ন যেটা নিয়ে 71 সনে যুদ্ধ হয়েছিল, মানুষ জীবন দিয়েছিল, আমরা সেটাকে কেউ যাতে ব্যবসা হিসেবে নিতে না পারে, আমরা প্রকৃত উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করব। এখন দেখা গেল না, তারা 71কে ভুলিয়ে দিয়ে রিসেট বাটন নতুন করে একটা জঙ্গি রাষ্ট্র বা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, এবং যারা 30 লাখ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম নিয়েছে, তাদের সঙ্গে হরিহর আত্মা সম্পর্ক করে ফেলছে। আর যে দেশটা বাংলাদেশের স্বাধীনতার সময় সবচেয়ে বড় বিরোধিতার জন্য স্প্লিট পাঠিয়েছিল, তাদের পরামর্শে এখন চলছে। এই সকল ঘটনা অনুধাবন করতে পেরে তাদের এক নেতৃত্ব বলছেন যে চাঁদাবাজির পরিকল্পনা হয় মন্ত্রীপাড়ায়, একেবারে এলাকার নামটা বলেছেন, যে এদের শিকড় অনেক গভীরে। এ কারণে তারা দল ছেড়ে চলে গেছেন। ইন্টারভিউতে তারা বলছেন এ পর্যন্ত উল্লেখযোগ্য 226 জন 226 ঢাকা এবং ঢাকার বাইরের নেতারা দল ছেড়ে চলে গেছে। কেউ কেউ আলাদা ফোরাম তৈরি করছে, কেউ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এখনো ব্যানার ধরে রাখছেন, কেউ নতুন একটি ছাত্র সংগঠন বাকসাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে করে ডাকসুতে ইলেকশন করে ভয়াবহ পরাজয়ের শিকারে পরিণত হয়েছেন। কেউ আবার গিয়ে উমামা ফাতেমা নিজে একা নির্বাচন করেছেন, ছটফট করছেন, বাইরে সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই অবস্থায় ছাত্ররা নাকি সবটুকু নির্ভর করেছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ, মাহফুজ, গংদের ডাকসু এবং জাকসু নির্বাচনে তাদের নাকি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না। বড় বড় সোডিয়াম বাতির বাল্বের লাইটও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না যে তারা কোথায়, তাদের কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নাই কেন, তাদের লোকদের এই পরাজয়ের পর তাদের বক্তব্য কি, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে কনক্লুড করে তারা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা আন্দোলন করে দল করেছিল আমরা তাদের সঙ্গে ছিলাম, আমাদের যে স্বপ্ন দেখানো হয়েছিল সেই স্বপ্ন তো বাস্তবতা না, আসলে শেখ হাসিনার পতন হলো বাস্তবতা, ক্ষমতা দখল করা বাস্তবতা, নিজেরা ক্ষমতায় থেকে লুটপাট করা বাস্তবতা, এবং কখনো সেনাবাহিনীকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা বাস্তবতা, কখনো দেশের গুরুত্বপূর্ণ 2টি রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি নেতৃবৃন্দকে জঘন্য ভাষায় যাচ্ছে এইভাবে অপমান করা, গালিগালাজ করা, এটা বাস্তবতা। এবং উদ্দেশ্যহীন যাত্রা হচ্ছে এনসিপির। তো উদ্দেশ্যহীন যাত্রায় এরা ইতোমধ্যেই হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়ে গেছে, অর্থাৎ তাদের সব শেষ, রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা। অনেকেই পূর্বে বলতেন, বিএনপি নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি বলেছিলেন এরা পুলিশ ছাড়া গ্রামের বাড়িতেও যেতে পারবে না। সাংবাদিক মাসুদ কামাল একই কথা বলছিলেন, সাংবাদিক মঞ্জুর আলম পান্না একই কথা বলছিলেন, তৃতীয় মাত্রা খ্যাত জিল্লুর রহমান একই কথা বলছিলেন। আমি নিজেও আমার কয়েকটা ভিডিও কন্টেন্টসে বলছি ছাগল দিয়ে ধান মাড়াই করা যায় না।
সারা বাংলাদেশের সবাইকে গালিগালাজ করে ক্ষমতা দখল করে এই ক্ষমতাটাকে হজম করার যোগ্যতা ও ম্যাচুরিটিও তাদের হয়নি। এরা জাতিকে কি উপহার দেবে? এরা স্ব বাবাকে উপহার দিছে, এপিএস কে উপহার দিছে, দেশের বাইরে উপহার পাঠাচ্ছে। এ জাতীয় গুরুতর অভিযোগ তাদের বিরুদ্ধে। এবং তাদের কিছু জঙ্গি স্টাইলের উপদেষ্টা দেশের বাইরে আছেন। তারা 54 বছরের সাজানো গোজানো সুন্দর একটা বাংলাদেশকে 100 বছর পিছনে নিয়ে গেছে। এটা এখন তাদের সহযোদ্ধা যারা, তারাই উপলব্ধি করতে পেরেছে। এবং যারা ইউনূসের আগমন শুভেচ্ছা স্বাগতম বলছিলেন, তারাই এখন বলতেছে এই লোকটা ভণ্ড, এই লোকটা বিশ্বাসঘাতক, এই লোকটা একটা স্বার্থপর, এই লোকটা নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, এর চেহারায় যা ভিতরটা খারাপ। সব মিলে ইউনূসের কিংস পার্টি ইতোমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাদের দল ছেড়ে আসা সেনা কর্মকর্তা, ছাত্র ছাত্রী নেতৃবৃন্দ এবং অন্যদের ভাষায় এখন কফিনে যাবার পরে কবরায়স্ত হবে, তার পূর্বে তাদের যে জানাজাটা, সেই জানাজাটার পর্ব চলে আসছে। এ কারণে ডাকসু এবং জাকসুতে খোঁজ খবর নাই, পত্রিকার প্রথম পাতায় নাই, টেলিভিশনেও নাই, হুঙ্কারেও আর এখন কেউ আসে না। সে কারণেই নাকি তারা দল ছেড়ে চলে গেছেন। আমরা আশা করি এই উপলব্ধি এখনো যারা মোহগ্রস্ত আছেন, মরীচিকার পিছনে ছুটছেন, তারা বুঝতে পারবেন খুব শিগগিরই দেশটা ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। কি সুন্দর বাংলাদেশটা কোথায় নিয়ে গেছে। আমরা অপেক্ষায় থাকি এনসিপির দলত্যাগী বিশাল অংশের ভাষায় এখন মৃতপ্রায় জানাজা পড়তে বাকি আছে। আর কদিনের পরে বোধহয় আরো কিছু দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে বড় দেশ ভারত, তার দুপাশেই আগুন লেগেছে। বাংলাদেশ এবং নেপাল দুটি কিন্তু ভারতের একদম নেইবারিং বলতে একদম বর্ডার শেয়ার করে। এই দুটি দেশের সাথে ভারতের সম্পর্ক ঐতিহাসিক, সুপ্রাচীন কাল থেকে। আপনি যদি নেপাল দেখেন, নেপাল কিন্তু শতভাগ হিন্দু মানুষের দেশ। ভারতে একটি হিন্দুস্তান মানে ভারতকে মূলত একটি বড় হিন্দু রাষ্ট্র হিসেবে আমরা জানি, কারণ বিশাল হিন্দু জনগোষ্ঠী এই দেশেই বসবাস করে। পৃথিবীর বাহিরে, ভারতের বাইরে 5% টোটাল হিন্দু পপুলেশনের বসবাস করে এরকম কোনো দেশও নেই। তো সুতরাং সেই হিসেবে নেপাল হচ্ছে একমাত্র দেশ যেই দেশটি শতভাগ হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে। আর বাংলাদেশ যেখানে একসময় 30-40% বসবাস করতো, তারপরে কালক্রমে কমতে কমতে এখন 10% এসে পৌঁছেছে। এই দুটি দেশ ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার হতে পারে এবং পার্টনার অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, নানাভাবে একটি দেশের প্রভাব আরেকটি দেশের উপরে পড়ে। একটি দেশের সহযোগিতা, শত্রুতা, বৈরিতা আরেকটি দেশকে নানানভাবে নিপীড়ন করে, অথবা নানানভাবে আন্দোলিত করে, অথবা নানানভাবে আনন্দিত করে। এই যে তিনটি দেশের মধ্যে যে সম্পর্ক, এবং বাংলাদেশও নেপাল থেকে খুব বেশি নয়, দূরে অল্প একটু, ভারতের অল্প একটু সীমানা পেরুলেই নেপালের অবস্থান। কয়েকশো মাইল, 100 মাইলও হবে কিনা সন্দেহ, আমি ঠিক সঠিকভাবে বলতে পারছি না। নেপালের দূরত্ব বাংলাদেশ থেকে কাছে, এবং নেপাল ভুটান এই দুটি দেশ পাশাপাশি। এখন নেপালে যেটি হলো গত 2-3 দিন 4 দিন থেকে, যে মানুষকে হত্যা করা, পার্লামেন্ট ভবন জ্বালিয়ে দেওয়া, মন্ত্রীদেরকে হত্যা করা, মন্ত্রীদেরকে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে ফেলা, এবং রাষ্ট্রীয় স্থাপনা, ব্যক্তিগত সম্পদকে যেভাবে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এটাকে কিসের সাথে তুলনা করব? মনে হচ্ছে বর্বর কোনো শক্তি একটা সভ্য রাষ্ট্রকে আক্রমণ করেছে, আর এই বর্বরতাটা চালাচ্ছে কে? তরুণ প্রজন্ম। যেমনটা কিছুদিন আগে বাংলাদেশেও হয়েছিল। বাংলাদেশের প্রেক্ষাপটের সাথে নেপালের প্রেক্ষাপটের একটা সিগনিফিক্যান্ট তফাৎ আছে। সে তফাৎটা কি?
সেই তফাৎটা হচ্ছে বাংলাদেশে যে সরকারটি পতন হলো বাংলাদেশ আওয়ামী লীগের, সেই সরকার দীর্ঘদিন থেকে রাষ্ট্র পরিচালনা করছে। অর্থাৎ 2008 সালের ডিসেম্বর মাসে তারা নির্বাচনে জয়লাভ করে, 2009 সালে ক্ষমতা গ্রহণ করে জানুয়ারি মাসে, 5 জানুয়ারি। এই 2009 সাল থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই 17 বছর টানা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল। এবং এই ক্ষমতায় থাকাটাই শুধু ইস্যু না, এর সাথে আরো 2টি ইস্যু যোগ হয়েছে। সবচেয়ে বড় যে ইস্যুটি যোগ হয়েছে সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় মোট 3টি নির্বাচন করেছেন এবং এই 3টি নির্বাচনের কোনোটি নির্বাচন ক্রেডিবল হয়নি। এটি সত্যি কথা, এই নির্বাচনগুলো ক্রেডিবল হয়নি। দায় কার, কেন হয়েছে সেটা আরেকটা ভিন্ন বিশ্লেষণ। সেই বিশ্লেষণটা যদি আজকের এখানে করতে যাই তাহলে কিন্তু এটা আরো বড় হয়ে যাবে ভিডিও। তাই আজকে শুধু এই কথাটিই বলতে চাই যে ওই 3টি নির্বাচন ক্রেডিবল হয়নি, যার কারণে প্রতিপক্ষ যে রাজনৈতিক শক্তি আছে বা বিভিন্ন স্টেক হোল্ডার আছে, রাষ্ট্রের ভোটার আছে, তাদের মধ্যে একটা অসন্তোষ দানা বাঁধতে পারে। এটা অস্বাভাবিক কিছু নয়, এটা স্বাভাবিক, গণতান্ত্রিক পরিবেশে এটা হতেই পারে। তো বাংলাদেশে তারপরে 24টি আন্দোলন হলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন, আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী এবং মন্ত্রী এমপি বা প্রশাসনে আওয়ামী লীগের সময় সার্ভ করেছেন এরকম অসংখ্য মানুষ, কেউ জেলে আছেন, কাউকে হত্যা করা হয়েছে, কেউ বিদেশে আশ্রয় নিয়েছেন। এমন অবস্থায় আমাদের প্রতিবেশী দেশ ভারত 13 মাস পর প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং ভারতের প্রতিবেশী রাষ্ট্র নেপাল, এই নেপালে এইরকম একটি অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থানটিতে মাত্র 3 দিন সময় লেগেছে। এখন ভারতের অভ্যন্তরীণ, নেপালের যে অভ্যন্তরীণ প্রবলেম বা নেপালে যে সরকার পরিবর্তন, এই 3 দিনের সরকার পরিবর্তনের সাথে বাংলাদেশের সিগনিফিকেন্ট তফাৎটা কি দেখেন। বাংলাদেশের যে সরকারটি পরাজিত হয়েছে সেই সরকারটি 17 বছর ক্ষমতায়, আর নেপালে যে সরকারটি ক্ষমতার থেকে পরাজিত হয়েছেন সেটি 17 মাসেরও কম। অর্থাৎ 2024 সালের জুলাই মাসের 15 তারিখে তারা ক্ষমতায় এসছে। অর্থাৎ বাংলাদেশে যখন আন্দোলনটি শুরু হয় তখন এই সরকারটি ক্ষমতায় আসে, কেপি ওলির সরকার ক্ষমতায় আসে। মাওবাদী চৈনিকপন্থী এই দল, মানে যাদের মূলনীতি হচ্ছে গরিব মানুষকে বাঁচাও, দেশকে কমিউনিজমের দিকে নিয়ে যাও, দেশকে সুষম উন্নয়ন করো। অর্থাৎ আমরা যে ডাস ক্যাপিটাল থেকে শুরু করে কমিউনিস্ট ম্যানিফেস্টো সহ মানে মেহনতি মানুষের দুনিয়ার মজদুর এক হও বলে যে স্লোগান শুনতাম, সেই স্লোগানের দবজাধারী যারা চৈনিক রাশিয়া, তাদের উত্তরসূরি হচ্ছে নেপালের এই সরকার। তিনি কমিউনিস্ট সরকার ছিলেন। এখন মাত্র এই 16 মাস বয়সী একটি সরকার বা 17 মাস একটি বয়সী সরকার, তাদেরকে যেভাবে বিতাড়ন করা হলো, বিতাড়ন করে কাদেরকে নিয়ে আসা হবে, তারা কি করবে? এখন এই বাংলাদেশে এবং নেপালে এই 2টা দেশকে নিয়ে ভারত কি করবে? দেখেন ভারতে কেন কি করবে বলছি, 2টা রাষ্ট্র 2 পাশে যখন আগুন জ্বলে তখন প্রতিবেশী যারা থাকে পাশাপাশি বাড়িতে আগুন লাগার একটা সম্ভাবনা থাকে এবং তাদেরকে প্রিকশন নিতে হয়, তাদেরকে স্ট্রং হতে হয়, তাদেরকে দেখতে হয় তার দেশে এইরকম কোনো ক্ষোভ সন্ত্রাস দানে বেঁধে উঠছে কিনা। নেপালে আপনি যদি দেখেন গত 18 বছরে 2001 সালে নেপালের রাজা ছিল, নেপাল রাজা শাসিত দেশ ছিল। 2001 সালে রাজ পরিবারে খাবার টেবিলে বসে সবাইকে, আপন ভাই সবাইকে হত্যা করে নিজেও আত্মহত্যা করে। তারপরে থেকে নেপালে রাজতন্ত্রের বিলোপ হয়। বিলোপ হওয়ার পরে নেপালে গণতন্ত্রের সূত্রপাত হয়। 18 বছর গণতন্ত্র চলছে। এই 18 বছরে 14 বার সরকার পরিবর্তিত হয়েছে। 14 বার সরকারকে, অর্থাৎ একটি সরকারও নেপালে আজ পর্যন্ত কখনো 5 বছর টেনিউর ফুলফিল করতে পারেনি। এর কারণটা কি? এর মূল সূত্রটা কি? সামাজিক অস্থিরতা। সামাজিক অস্থিরতা, দারিদ্র্য এবং ধনী গরিবের বৈষম্য। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন,
নেপালে বা বাংলাদেশে আপনি যদি চান সব মানুষকে সমান করে দেবেন, এটা কি আপনি পারবেন? আপনি রাশিয়ার কমিউনিজম এনে চালু করতে পারবেন? আপনি কিউবার কমিউনিজম এনে বাংলাদেশে বা নেপালে চালু করতে পারবেন? পারবেন না। আর কমিউনিজমের এখন এরকম কোনো ক্ষমতা নেই। ক্যাপিটালিজম যেভাবে পুরো পৃথিবীকে গ্রাস করেছে, ইভেন ইসলাম, আমাদের দেশে সাম্প্রতিক ইসলামাইজেশনের চেষ্টা চলছে, তো ইসলামেও আপনার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা থাকুক, এতে কিন্তু গুনার কোনো কাজ না, অন্যায়ের কোনো কাজ না, শুধুমাত্র আপনি 2.5% জাকাত দেবেন, মানে 100 টাকার মধ্যে 2.5 টাকা। তো 100 টাকার মধ্যে 2.5 টাকা কত ক্ষুদ্র পরিমাণ সেটা আপনি বুঝতে পারছেন। এই ক্ষুদ্র পরিমাণ জাকাতটা যদি আপনি দিতে পারেন, তাহলে কিন্তু আপনি ইসলামিকভাবেও আপনি কোটি কোটি বিলিয়ন মিলিয়ন টাকার মালিক হন, এতে কোনো সমস্যা নেই। যেমন মনে করেন আওয়ামী লীগের সময়ে মীর কাসেম আলী নামে একজনকে ফাঁসি দিয়েছে জামাতের নেতা, তার কত কোটি টাকা আছে সে নিজেও জানে না, তাহলে তিনি তো ইসলামিক আন্দোলন করেন কিন্তু তার তো টাকার অভাব নেই। এইরকমভাবে বিভিন্ন ব্যাংক, বিমা, হসপিটাল করে ইসলামী চিন্তাধারায় এক এক মানুষ কোটি 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 টাকার মালিক আছে, এতে কিন্তু ইসলামে কোনো সমস্যা নেই, কোনো ধর্মেই কোনো সমস্যা নেই। তাহলে দেখেন, যদি ইসলাম আইনা বা কমিউনিজম আইনা বা অন্য কোনো ধর্ম আইনা আপনি মানুষকে সমান করতে না পারেন, রাষ্ট্রে আইন দিয়া, বিচার দিয়া, শাসন দিয়া আপনি কি সমতা আনতে পারবেন? আনতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, ন্যায় বিচার দিতে পারবেন, কেউ যদি অন্যায় করে সে অন্যায়ের বিচার করতে পারবেন, কিন্তু মানুষকে তো সমান করে দিতে পারবেন না, কারণ পৃথিবীতে সব মানুষ সমান বুদ্ধি নিয়ে জন্মায় না। একটা ক্লাসে 10টা ছাত্র যদি পড়ে, 1 থেকে 1, 2, 3 তিনজন ভালো করে, বাকি 7 জন খারাপ করে। এখন এভারেজে পৃথিবীতে বুদ্ধিভিত্তিক মানুষের সংখ্যা 15%-এরও নিচে। তো যাদের বুদ্ধি বেশি, যাদের জ্ঞান বেশি, যারা সমাজে, রাষ্ট্রে নিজের বুদ্ধিকে, নিজের চেতনাকে, নিজের আইডিওলজিকে প্রতিষ্ঠা করতে পারে, তারা টাকা বানায়, ব্যবসা বানায়, সব বানায়, এটা তো একদম স্বাভাবিক ধারণা। এখন নেপালে যেটা তারা চেয়েছে যে বড় বড় মানুষেরা ধনী কেন? দেখেন, নেপালের রাজনীতি শুরু হয়েছে এই 18 বছর 20 বছর আগে। এই 18-20 বছর বা 20 বছর বা 22 বছর আগে যদি আপনি ফেরত যান, তাহলে দেখেন সমাজে ধনী লোকেরাই কিন্তু রাজনীতিতে এসছে। এখন যে লোকটি, তার দাদা ছিল কোটি কোটি টাকার মালিক বা লক্ষ লক্ষ টাকার মালিক, তার বাবা ছিল কোটি কোটি টাকার মালিক, সে রাজনীতিতে আসছে, তার মিলিয়ন টাকা আছে। এখন আপনি কি তার টাকা আপনাকে বিলিয়ে দিতে বলবেন না। নেপালে যেটা হয়েছে, নেপালে দারিদ্রতা চরম লেভেলে আছে। চরম লেভেলে দারিদ্রতা থাকার মূল কারণ হচ্ছে কোনো সরকার স্টেবল হয় নাই, লং টাইম কোনো প্ল্যান করে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কোনো বন্দোবস্ত করতে পারে নাই। যদি কোনো একটা সরকার লং টাইম ক্ষমতায় থাকতে পারে এবং রাষ্ট্রকে যদি তার কাঙ্ক্ষিত গোলের দিকে নিয়ে যেতে পারে, তাহলে রাষ্ট্র উন্নত হয়, সাথে সাথে দারিদ্রতা হ্রাস পায়। বাংলাদেশে 2000 সালে বা 1999 সালে বাংলাদেশে অতি দরিদ্র মানুষের সংখ্যা ছিল 40%। এখন শেখ হাসিনা লং টাইম ক্ষমতা থাকার পরে, প্রথমে খালেদা জিয়ার 5 বছর, তারপরে শেখ হাসিনার 17 বছর, এই যদি আপনি হিসাব করেন 22-23 বছর, এই 22-23 বছরে আপনি বা 25 বছরে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, পৃথিবীর অন্য যেই কোনো গরিব রাষ্ট্রের চাইতে বেশি হয়েছে। লং টাইম থাকার ফলে সমাজ, অর্থনীতি, রাজনীতি সব জায়গায় কিন্তু কম বেশ প্রভাব পড়েছে। যদিও রাজনীতি সুষ্ঠু হয়নি, রাজনীতিতে ভালো কাজ হয়নি, কিন্তু অর্থনীতিতে দেশকে বদলিয়ে দেওয়ার মতো, মানুষের জীবনকে বদলিয়ে দেওয়ার মতো কিন্তু ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন ঘটার পরও যেহেতু ক্যাপিটালিজম, বড় বড় কর্পোরেশন, বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, পুঁজিপতি, এদের কিন্তু দৌরাত্ম্য অনেকে বেড়েছে। বাংলাদেশে অসাম্য চরম আকারে আছে। ডক্টর ইউনূস 13 মাস আগে ক্ষমতায় আসার পরে বাংলাদেশে দরিদ্রের সংখ্যা 5% আরো বেড়ে গেছে। এর কারণ হচ্ছে খেটে খাওয়া মানুষের কাজ করার যে জায়গা, খেটে খাওয়া মানুষের কাজ করার জন্য যে সুযোগ সুবিধা এবং শিল্প কারখানা, ব্যাংক, বিমা, বাণিজ্য, এইসবের সংখ্যা হ্রাস পেয়েছে। কিছু পুড়ে গেছে, কিছু বন্ধ হয়ে গেছে, যার ফলে মানুষের আয় রোজগার কমে গেছে। রিক্সা ঠেলা যারা চালাতো তাদের ইনকামও অর্ধেক কমে গেছে, যার ফলে বাংলাদেশে গত 1 বছরে 5% দরিদ্রের মানুষের সংখ্যা আরো বেড়ে গেছে। অর্থাৎ যেটা আমরা 10%-এ নামিয়ে এনেছিলাম, এটা এখন 15% হয়ে গেছে। তাই বলছি যে আসলে একটা রাজনৈতিক সরকারকে নেপালে দীর্ঘদিন লং টাইম কাজ করতে দেয় নাই। 5 বছর করে করে যেই সরকারে আসুক যদি কাজ করতো, বিভিন্ন পরিকল্পনা নিত, প্রকল্প নিত, বিদেশি বিনিয়োগ নিয়ে আসতো, মানুষের কাছে ট্রাস্টওয়াতি হতো এবং এই দরিদ্র
মানুষ আস্তে আস্তে লেডারে উঠতো, তাদের জীবন ধনী না হয়ে যাক কিন্তু অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার মিনিমাম বন্দোবস্ত তাদের হতো। এটা হয়নি। না হওয়ার ফলে এই অসহিষ্ণু জাতি, এই অসহিষ্ণু মানুষ কদিন পরে পরে বিক্ষুব্ধ হয়ে উঠছে, এখন চরম আকারে বিক্ষুব্ধ হয়ে উঠছে। এখন ভারতে কি করবে? বাংলাদেশের এই প্রভাব, নেপালের এই প্রভাব, এর ফলে এই প্রতিবেশী বর্ডারিং কান্ট্রি, রাস্তার এই পাড়ার ওপার, এই বাড়ি আর ওই বাড়ি, এটা কি ভারতে এরকম প্রভাব পড়বে কিনা? না, ভারতে এরকম প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। কেন দেখছি না? ভারতে এর প্রভাব ইন্টারনালি, অর্থাৎ ভারতের ভেতরে এটা পড়ার সম্ভাবনা কম। কম হওয়ার মূল কারণটা কি? প্রথম কথা হচ্ছে, ভারতে গণতন্ত্র ফাংশনিং পর্যায়ে আছে, অর্থাৎ সরকার যে পরিবর্তন হয়, এই সরকার পরিবর্তন গত 47, মানে আপনি যদি 83 বছরের ইতিহাস দেখেন, এই 79 বছর, এই 79 বছর 1947 সাল থেকে আজকে পর্যন্ত 79 বছরে ভারতে সরকার পরিবর্তন হয়েছে নিয়মতান্ত্রিকভাবে। কিভাবে? নির্বাচনের মাধ্যমে। একাধিক সরকার প্রধানকে হত্যা করা হয়েছে, সেটা বিচ্ছিন্ন ঘটনা ছিল। সেই বিচ্ছিন্নতা ঘটনাকে অতিক্রম করে তারা কিন্তু নির্বাচিত সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করেছে। এক, ভারতের যে প্রাদেশিক এবং কেন্দ্রীয় যে সরকার, যে ফেডারেল যে সরকার, এই সরকারও ফাংশনিং একটা পর্যায়ে আছে, যার ফলে ভারতে কিন্তু এই অসন্তোষ দানা বাঁধার সুযোগ নেই। এক, দ্বিতীয়ত, ভারতের মানুষ অন্য যেই কোনো, যা মানে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য যেই কোনো দেশের মানুষের তুলনায় সংস্কৃতিবান। সংস্কৃতিবান বলতে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের সাহিত্য, তাদের শিক্ষা, তাদের ধর্ম, তাদের যে হাজার বছরের হেরিটেজ, এগুলাকে কিন্তু তারা স্টাডি করে। তারা এগুলা যারা একদম স্কুলে যায়নি, তাদের মধ্যেও জারি, সারি, মারপতি, মুর্শিদি হতে শুরু করে, আমি কলকাতার কথাই ধরেন, পশ্চিমবঙ্গের কথাই ধরেন, মুসলিমের কথাই ধরেন, অথবা আপনি মঙ্গল কাব্যের কথা ধরেন, আপনি যদি মঙ্গল কাব্য, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল, শারদা মঙ্গল, এগুলা মানুষ পড়ে পড়ে মানুষের মধ্যে যে একটা শিল্পবোধ কাজ করেছে। তারপরে কলকাতা ভিত্তিক যেই পরিমাণ লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী পুরো পৃথিবীতে তুলনা করা যায় মানুষের জন্ম হয়েছে, যার ফলে বছরের পর বছর এদের মধ্যে, বিশেষ করে কলকাতার সাথেই তো দুটি দেশ, অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথেই কিন্তু এই দুটি অঞ্চল, একটি হচ্ছে অর্থাৎ এই কোনাই, একটি হচ্ছে বাংলাদেশ আর একটি হচ্ছে নেপাল, এদের সাথে যে অ্যাডজয়নিং যে এরিয়া, সেই এরিয়ার কথা বলছি, তারা কিন্তু অনেকটা সিভিলাইজড। তারা সরকার বদল করবে ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে তাদের মনের কথা বলবে, শক্তি দিয়ে নয়, হিংস্রতা দিয়ে নয়, অস্ত্র দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়। তাই ভারতে সরকার পরিবর্তনের জন্য যখন সুযোগ আসবে, ব্যালটের মাধ্যমে তারা বিপ্লব করবে। তারা নিজের ঘর ভেঙে, নিজের মানুষকে পুড়িয়ে, নিজের মানুষকে হত্যা করে, পার্লামেন্ট ভবন ভেঙে, মেট্রো রেল ভেঙে, টিভি ভবন ভেঙে, মন্ত্রীদের বাড়ি ভেঙে, বুলডোজার দিয়ে 32 নম্বর আর 36 নম্বর ভেঙে তারা কখনো এই রকম আন্দোলনে যাবে না। এখন ভারতকে দেখতে হবে যে প্রতিবেশী রাষ্ট্রে যখন আগুন লাগে, এই আগুন নেভানোর জন্য প্রতিবেশী হিসেবে ভারতের কিন্তু একটা দায়িত্ব আছে। এই দায়িত্বটা ভারত আসলে কতটা পালন করছে বা কতটা পালন করতে পারবে। বিশ্ব মোড়লারা সবসময় দেখি মাথা ঘামায়, কিন্তু ভারত কখনো বিশ্ব মোড়লের ভাব দেখায়নি। প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক ছিল সুসম্পর্ক, যার কারণে এই সব দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের জন্ম পাকিস্তানের কাছ থেকে, ভারতের পূর্বতন রাষ্ট্র, সেই কারণে ভারত এবং পাকিস্তানের ক্ল্যাশটা এই মোল্লা মৌলবীরা বাংলাদেশে নিয়ে এসছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণের পর সেটাকে আমরা দেখেছিলাম হ্রাস পেয়েছে, কিন্তু গত 53 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চলে যাওয়ার পর এই দেশের মোল্লারা এখন আবার বৃত্তি গাড়া শুরু করেছে। পাকিস্তানিরা এখন অভিনন্দন জানাচ্ছে, পাকিস্তানের মন্ত্রীরা সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে আসছে এবং বাংলাদেশের মুখকে আবার পাকিস্তানের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এর ফলে ভারতকে এখন ভাবতে হবে কিভাবে এই দুটি দেশকে কাছে টানা যায়। কারণ এই দুটি দেশকে যদি ভারত কাছে না টানে, ভারতের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্যের আলোকে যদি তাদেরকে আস্তে আস্তে এনলাইটেন করার চেষ্টা করে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, আমার মনে হয় এই দুটি দেশের মানুষও বাঁচবে, সমাজ সংস্কৃতিও বাঁচবে। তা না হলে এই দুটি রাষ্ট্র
ক্ষুধা, দুর্ভিক্ষ, অনাহার, নির্যাতন, অনাচারে ভরে যাবে। নেপালে যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনার ধারাবাহিকতায় আগামী 5 বছরে নেপালের অর্থনীতি আরও নিচের দিকে যাবে, মানুষের জীবন আরও খারাপ অবস্থায় যাবে, অথবা বিদেশি ঔপনিবেশিক শক্তি, যেটা পৃথিবীতে কখনো নেপালকে গ্রাস করতে পারেনি, সেরকম কোনো শক্তি এসে প্রচ্ছন্নভাবে দখল করে নিবে এই হিমালয় কন্যা নেপালকে। নেপালের মানুষ ভালো থাকুক, নেপালের মানুষের জীবন আরও উন্নত হোক, আমরা সেটা চাই। সাথে সাথে বাংলাদেশেও যে স্থিতিশীলতা, অস্থিরতা চলছে, সেটারও নিরসন হোক। আর ভারতে এইরকম অস্থিরতা, এরকম অশান্তি, এই বর্বরতা, এই হিংসা না আসুক। তবে একটা জিনিস মনে রাখবেন, জেনজি নামে যে প্রজন্ম এখন বাংলাদেশে, ভারতে, নেপালে, ভুটানে, আমাদের এই কন্টিনেন্টে তৈরি হয়েছে, তাদের মনোজগৎ নষ্ট কেন বলছি? তারা অনেকেই আমার সাথে দ্বিমত করবে। কারণ হচ্ছে তারা দেখছে ফেসবুক দেখে, ইউটিউব দেখে, তারা দেখছে ইনস্টাগ্রাম, তারা দেখছে লিঙ্কডইন, তারা দেখছে এরকম অনেকগুলা টিকটক, সোশ্যাল মিডিয়া। এখন এগুলার কোনোটাই তাদের বাপদাদাদের তৈরি না, অর্থাৎ এগুলো এসছে পশ্চিমা থেকে। এখন পশ্চিমা কালচারে, পশ্চিমা সংস্কৃতিতে যেই অবস্থা, বাংলাদেশের কথা যদি ধরেন, ধর্মান্ধ একটা দেশ, কোনায় কোনায় মসজিদ, কোনায় কোনায় মুক্তব, কোনায় কোনায় মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, তারপরে উলুম মাদ্রাসা, এরকম অসংখ্য মাদ্রাসা মধ্যযুগীয় বর্বর অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা কাজ করে, তাদের সংখ্যা আপনি বাড়াবেন, আর আপনি ভালোবাসবেন ফেসবুক, আপনি ভালোবাসবেন ইউটিউব, আপনি স্বপ্নে দেখবেন আপনি নাসাতে যাবেন, চাঁদের দেশে যাবেন, এই তো সুতরাং এই যে চিন্তা জগৎ, তাদের যে বাস্তবে হাতে আছে মোবাইল ফোন, হাতে আছে ইউটিউব, হাতে আছে ফেসবুক লাইভ, আর আপনি চিন্তা করছেন মধ্যযুগীয়। এই যে কন্ট্রাডিকশন, এই কন্ট্রাডিকশনকে যদি আমরা অ্যাভয়েড করতে না পারি, রাষ্ট্রে যেই সরকারে আসুক, বারবার এই অনাচার হবে, বারবার এই ভাঙচুর হবে, বারবার বিতাড়নের চেষ্টা হবে, হিংসা হবে, হানাহানি হবে, রাহাজানি হবে। ভোটের ভাষায় কেউ কথা বলবে না, সুষ্ঠু ভাষায় কেউ কথা বলবে না, নৈতিকতার ভাষায় কেউ কথা বলবে না, এই অবক্ষয়ে গা ভাসিয়ে দিবে। আসুন আমাদের এই তরুণ সমাজকে বই পড়তে শিখাই, আসুন আমাদের এই তরুণ সমাজকে ভাবতে শিখাই। তুমি যাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে কথা বলছো, তাদের সমাজে, তাদের মাথাপিছু আয়, আমি যে দেশে বসবাস করি ইউনাইটেড কিংডম, আমাদের প্রত্যেকের মাথাপিছু আয় ডলারের হিসাবে $57,000 প্রতি বছর, $57,000। আর বাংলাদেশে মাথাপিছু আয় 3-এরও নিচে, নেপালে $1,400, আফগানিস্তানে $600, পাকিস্তানে $1,800, $1,500। তাহলে আপনারা বোঝেন যে এই যেই সব দেশের বাপ দ্বারা মিডিয়া দেখে আপনারা নিজেদেরকে আকাশে, স্বর্গে মনে করতেছেন, কিন্তু আসলে আপনি তাদের নখের কাছেও নেই, তাদের চেয়ে যোজন যোজন দূরে আছেন। সিঙ্গাপুরে $82,000 মাথাপিছু আয়, দুবাইতে $72,000 মাথাপিছু আয়, বা দুবাই না, কাতারে। সেই সব দেশের সাথে, উন্নত বিশ্বের সাথে যখন আপনি তুলনা করতে যান, নিজের দিকে একটু দেখেন এবং সমাজকে ধ্বংস না করে আসুন। আগামী প্রজন্ম তো আপনাদেরই, দেশ তো আপনাদেরই, চালাবেন তো আপনারাই। যদি সন্ত্রাসী উঠে তাও আপনাদের ভিতর থেকে আসবে, যদি দরবেশ উঠে তাও আপনাদের ভিতর থেকে আসবে, কারণ আমাদের যুগ শেষ হয়ে যাবে। আমার পিতার যুগ শেষ হয়েছে, দাদার যুগ শেষ হয়েছে, আমাদের যুগও শেষ হবে। আপনাদের যুগে আজকে যদি আপনারা পরস্পরকে শ্রদ্ধা করতে, সম্মান করতে না শিখেন, আপনাদের একটু যখন বড় হবেন, আপনার পরের যে এনজি আসবে না, তারা আপনাকে জুতা পেটা করবে। তাই ভদ্র হয়ে যান, ভালো হয়ে যান, রাষ্ট্রকে সুষ্ঠুভাবে ফাংশনিং উপায়ে চলতে দিন, তা না হলে আপনি এবং আপনার প্রজন্ম জাহান্নামে যাবেন।